হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি সুরজিৎ। আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায়ের জীবনের প্রবাহমানতার সেকেন্ড ইউনিটের যে কোষ বিভাজন ছিল, অর্থাৎ 3টে পদ্ধতিতে যে কোষ বিভাজন হয়, মাইটোসিস, মাইটোসিস এবং মিওসিসের যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজনের মধ্যে আমরা মিওসিস কোষ বিভাজন সম্বন্ধে জানবো। ঠিক আছে, তাহলে সবাইকে বায়ো বাংলাতে আবারও স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। তবে স্কুল খুলে গেছে গরমের মধ্যেও, আমরা আজকে স্কুল করেছি অবশ্য। গরমটা ছিল কিন্তু কম, এখন হয়তো বৃষ্টি হতে পারে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করব আজকে হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন, কোষ বিভাজন ক্লাস 10, এর মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনটা একটু বড় আছে। আমি এটা দুটো পার্টে ভাগ করেছি। দুটো পার্টে তোমাদের এই মিওসিস কোষ বিভাজনটা সম্বন্ধে বলবো। তবে মিওসিস কোষ বিভাজন যে বিভিন্ন ভাগগুলো আছে, যেমন মিওসিস, ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের এই দুটো বিভাজন। তার মধ্যে মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এর আবার কতগুলো ভাগ আছে, প্রোফেজ 1, প্রোফেজ 2, তারপরে মেটাফেজ, টেলোফেজ, এরকম ভাগ আছে। তার ভিতরে আবার প্রোফেজের আবার কতগুলো ভাগ আছে, হচ্ছে যে ভাগগুলোকে বলা হয়ে থাকে প্রোফেজের, আবার সাধারণত 5খানা ভাগ আছে। সেই ভাগগুলো তোমাদের এখানে দেওয়া নেই, তো আমরা সেইগুলো সম্বন্ধে জানবো না এখানে। শুধুমাত্র আমরা ওগুলো বলে 5টা ভাগের মধ্যে হচ্ছে আছে যেটাকে বলা হয়ে থাকে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এরকম কতগুলো উপদশা আছে। এই উপদশা সমান তোমাদের দেওয়া নেই, অর্থাৎ ক্লাস 10-এ নেই। যখন 11-এ উঠবে তখন সেখানে পড়বে। তবে এর ভিতরে যে জাইগোটিন উপদশা আছে, সেই জাইগোটিন উপদশার যে ভাগগুলো আছে সেইগুলো তোমাদের এখানে বলা আছে, অর্থাৎ মিওসিস 1 এবং মিওসিস 2-তে। আর কিছু কিছু শর্ট ফর্ম আমরা জানবো আজকে। আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমরা কোষ বিভাজনে দেখেছিলাম যে সাধারণত 3টি পদ্ধতিতে কোষ বিভাজিত হয়ে থাকে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে বলা হয়ে থাকে প্রত্যক্ষ বা সরাসরি কোষ বিভাজন। মিওসিসকে বলা হয়ে থাকে যে মাইটোসিসকে বলা হয় সমবিভাজন, আর মিওসিসকে বলা হয়ে থাকে হ্রাস বিভাজন। তবে আমরা হচ্ছে মাইটোসিস জেনেছি, এবার হচ্ছে মিওসিস সম্বন্ধে জানবো। মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে এবং হচ্ছে এই বিভাজনটা কি রকম হয়। তাহলে মিওসিস কোষ বিভাজনটা সাধারণত জনন মাতৃকোষে ঘটে থাকে। মাইটোসিসটা কিন্তু দেহ মাতৃকোষে ঘটেছিল। আর মিওসিস প্রক্রিয়াটা সাধারণত কোথায় ঘটে, এটা সাধারণত জনন মাতৃকোষে ঘটে থাকে। তাহলে আমরা লিখে নিই, তাহলে মিওসিসটা ঘটে থাকে হচ্ছে সাধারণত জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে মিওসিস হয়। তাহলে এই জনন মাতৃকোষে সাধারণত মিওসিস কোষ বিভাজন ঘটে থাকে। এই মিওসিস কোষ বিভাজনের সময় প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। যেহেতু নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়ে থাকে। নিউক্লিয়াসের বিভাজন দুটো প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হবে। প্রথমে হ্রাস বিভাজন ঘটবে, তারপরে সমবিভাজন ঘটবে। সেই জন্য এই মিওসিস কোষ বিভাজনকে বলা হয়ে থাকে হ্রাস বিভাজন বলা হয়ে থাকে। কেন বলা হয় বলবো, তবে আগে জেনে নিই। তাহলে এটা সাধারণত জনন মাতৃকোষে ঘটে থাকে। তাহলে যে হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াসটা, তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াসটা প্রথমে কি হবে,
হ্রাস বিভাজন করবে। তাহলে নিউক্লিয়াসটা প্রথমে হ্রাস বিভাজন করে এবং পরবর্তীকালে সমবিভাজন হবে। প্রথমে হ্রাস বিভাজন, পরবর্তীকালে সমবিভাজন হয়ে পরপর দুবার বিভাজিত হয়। পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কি করে, তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি করে। একটা নয়, দুটো নয়, 4খানা। তাহলে 4খানা কি করে অপত্য কোষের সৃষ্টি করে থাকে, আছে তাকে বলা হয়ে থাকে মিওসিস। তাহলে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকবে। তাহলে আমরা লিখি যেটা আমরা বললাম মুখে। তাহলে কি হয়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের জনন মাতৃকোষে নিউক্লিয়াস, তাই তো হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন পদ্ধতিতে সমবিভাজন পদ্ধতিতে দুবার বিভাজিত, পরপর দুইবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হয় মিওসিস। তাকে কি বলা হয়, মিওসিস। তাহলে দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন পদ্ধতিতে পরপর দুইবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি করে তাকে বলা হয়ে থাকে মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজনটা সাধারণত জনন মাতৃকোষে ঘটে থাকে। এছাড়াও তাহলে আমরা লিখব মিওসিস কোষ বিভাজনটা জনন মাতৃকোষে ঘটে থাকে। তাহলে এদের ঘটনাস্থলটা কোথায়? যৌন জননকারী হচ্ছে জীবের, মুছে দেই। তাহলে যে সমস্ত জীবের জনন পদ্ধতি যৌন জনন পদ্ধতিতে হয় তাদের জনন মাতৃকোষে হয়ে থাকে। তাহলে স্থানটা হচ্ছে স্থান 1 নম্বর হচ্ছে যারা যৌন জনন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে তাদের জনন মাতৃকোষে ঘটে থাকে। আর যারা অযৌন জনন পদ্ধতির মাধ্যমে ঘটে থাকে তাদের রেণু মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন দেখা যায়। তাহলে যৌন জনন পদ্ধতিতে
যারা জনন কার্য সম্পন্ন করে, যারা জনন কার্য সম্পন্ন করে তাদের মিওসিস সংঘটিত হয়। মিওসিস হয় কোথায় ঘটে থাকে? জনন মাতৃকোষে। তাহলে হচ্ছে জনন মাতৃকোষে, তাদের হয়ে থাকে। গেল। তাহলে যারা যৌন জনন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে তাদের মিওসিস হয়ে থাকে জনন মাতৃকোষে। আর যারা অযৌন জনন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে তাদের রেণু মাতৃকোষে হয়ে থাকে। এবার লিখি, এবং অযৌন জননকারী জীবের 2 নম্বর, অযৌন জননকারী জীবের অযৌন জননকারী জীবের হচ্ছে রেণু মাতৃকোষে কি হয়? মিওসিস কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজন হয়। তাহলে আমরা দেখলাম যারা যৌন জনন করে তাদের ক্ষেত্রে জনন মাতৃকোষে, আর যারা অযৌন জনন পদ্ধতির মাধ্যমে করে তারা রেণু মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। এছাড়া উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর, উচ্চ শ্রেণীর যে সমস্ত উদ্ভিদ আছে সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে পরাগধানী বা ডিম্বকের মধ্যে হয়। উচ্চ শ্রেণীর উদ্ভিদের 3 নম্বর, উচ্চ শ্রেণীর উদ্ভিদের তাহলে মিওসিস কোথায় হয়? পরাগধানী ও ডিম্বকের মধ্যে। আচ্ছা, এটা লিখে দেই, পরাগধানী ও ডিম্বক, উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে হয়। তাহলে কোথায় হয়? পরাগধানী আর ডিম্বকের মধ্যে হয়ে থাকে। আর প্রাণীদের ক্ষেত্রে, এটা উদ্ভিদ হলো, আর প্রাণীদের ক্ষেত্রে মিওসিস হয়ে থাকে শুক্রাশয় আর ডিম্বাশয়ের মধ্যে। প্রাণীদের হচ্ছে শুক্রাশয় আর ডিম্বাশয়। তাহলে শুক্রাশয় ও ডিম্বাশয়। তাহলে প্রাণীদের কোথায় হয়? শুক্রাশয় আর ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে থাকে। এই হচ্ছে মিওসিসের স্থান, কোথায় কোথায় মিওসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। তাহলে আমরা দেখলাম মিওসিস হচ্ছে কাকে বলে, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, উচ্চশ্রেণীর উদ্ভিদ হোক বা প্রাণী হোক, এবং মিওসিস কোষ বিভাজনটা অলরেডি উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জনন করে যারা এবং যৌন জনন সম্পন্ন করে যারা তাদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনটা কোথায় কোথায় ঘটে থাকে। এরপরে মিওসিস কোষ বিভাজন সাধারণত বৈশিষ্ট্যগুলি আমরা দেখব। তার মিওসিস কোষ বিভাজন হচ্ছে, যেহেতু এখানে এই কোষ বিভাজন হচ্ছে 2 বার হয়, একটা হচ্ছে সমবিভাজন আর একটা হচ্ছে হ্রাস বিভাজন। সমবিভাজন হচ্ছে দ্বিতীয়টা আর হ্রাস বিভাজন হচ্ছে প্রথমটা। প্রথমে যে কোষ বিভাজনটা হবে সেটাকে বলা হয় হ্রাস বিভাজন। তাহলে আমরা বৈশিষ্ট্যটা দেখব, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য এদের? বৈশিষ্ট্য 1 নম্বর, মিওসিস কোষ বিভাজনটা সাধারণত জনন মাতৃকোষে সম্পন্ন হয়ে থাকে ও রেণু মাতৃকোষে সম্পন্ন হয়। তাহলে মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষ ও রেণু মাতৃকোষে সংগঠিত হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে মিওসিস কোষ বিভাজনের সময় প্রথমে যে বিভাজনটা ঘটে থাকে তাকে বলা হয়ে থাকে হ্রাস বিভাজন, এবং দ্বিতীয় বিভাজনটাকে বলা হয়ে থাকে সমবিভাজন বলা হয়ে থাকে। তাহলে আমরা লিখি, তাহলে এটা হচ্ছে
আদর্শ নিউক্লিয়াস যুক্ত জীবের জননমাতৃ কোষে এই প্রকার কোষ বিভাজন সম্পন্ন হয়। আদর্শ নিউক্লিয়াস যুক্ত আদর্শ নিউক্লিয়াস যুক্ত নিউক্লিয়াস যুক্ত আদর্শ নিউক্লিয়াস যুক্ত জীবের জননমাতৃ কোষে জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়। তাহলে মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়। ঠিক আছে, তাহলে এটা কোথায় ঘটলো? এটা হচ্ছে জীবের জনন মাতৃকোষে ঘটলো। আদর্শ নিউক্লিয়াস যুক্ত জীবের জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনটা হলো। তারপরে কি হয়? মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষটা বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করে। তাহলে জনন মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি চারখানা হ্যাপ্লয়েড কি করে? অপত্য কোষের সৃষ্টি করে। অপত্য কোষের 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি করে। চারখানা অপত্য কোষের সৃষ্টি করলো। তাহলে মিওসিস কোষ বিভাজনের ফলে 4খানা অপত্য কোষের সৃষ্টি করে। আর এই কোষ বিভাজনের সময় জনন মাতৃকোষে উৎপন্ন যে কোষগুলো, এই মিওসিস কোষ বিভাজনের সময় জনন মাতৃকোষে যে উৎপন্ন কোষগুলো, তাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এটা লিখি। তাহলে কি লিখবো? তাহলে এই প্রকার কোষ বিভাজনে জনন মাতৃকোষের 3 নম্বর, এই প্রকার কোষ বিভাজনে জনন মাতৃকোষের তাহলে জনন মাতৃকোষের কি হয়? হচ্ছে মাতৃকোষের থেকে উৎপন্ন কোষগুলির ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর কি হয়? অপত্য কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম গুলো যেহেতু মাতৃকোষের নিউক্লিয়াসের অর্ধেক হয়ে যায়, তাই হচ্ছে এদের আকৃতি এবং গঠনগত গুণ কিন্তু এক এবং অভিন্নই থাকে। তাহলে এখান থেকে বলা যায় যে অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার সত্ত্বেও এদের গুণাবলী কিন্তু একই বৈশিষ্ট্য থেকে যায়। তাহলে লিখি, কি লিখবো? যে অপত্য কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলি অপত্য কোষের ক্রোমোজোমের নিউক্লিয়াসগুলি মাতৃকোষের অর্ধেক হয়ে গেলেও
এদের কি হয়, অর্ধেক হয়ে গেলেও আকৃতিগত এবং গুণগত মান হয়ে গেলেও আকৃতিগত আকৃতিগত ও গুণগত মান একই থাকে। তাহলে কি হলো, এটা আদর্শ নিউক্লিয়াস যুক্ত জীবের জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজন সংঘটিত হয়। জনন মাতৃকোষটা বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষের সৃষ্টি করে। এই প্রকার কোষ বিভাজনে জনন মাতৃকোষ থেকে উৎপন্ন কোষগুলি ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। অপত্য কোষের ক্রোমোজোম এর নিউক্লিয়াসগুলি মাতৃকোষের অর্ধেক হয়ে গেলেও আকৃতিগত এবং গুণগতভাবে একই থাকে। এই 4টে পয়েন্ট হচ্ছে আমরা বৈশিষ্ট্য দেখলাম। আর কি বৈশিষ্ট্য হতে পারে, আর হচ্ছে এই প্রকার কোষ বিভাজনে জনন মাতৃকোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুইবার বিভাজিত হয়। প্রথমবার যে বিভাজনটা ঘটে থাকে সেই বিভাজনকে বলা হয়ে থাকে হ্রাস বিভাজন। তাহলে লিখি 5 নম্বর লিখেছে, এই প্রকার কোষ বিভাজনের জনন মাতৃকোষে এই প্রকার কোষ বিভাজনে এই প্রকার কোষ বিভাজনে জনন মাতৃকোষে তাহলে জনন মাতৃকোষে কি হয়, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুইবার বিভাজিত হয়ে থাকে। বিভাজিত হয়ে থাকে। তাহলে কয়বার বিভাজিত হয়, দুইবার বিভাজিত হয়। এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমটা দুইবার বিভাজিত হয়। প্রথম যে বিভাজনটা ঘটে সেই বিভাজনটাকে বলা হয়ে থাকে হ্রাস বিভাজন। তাহলে প্রথম বিভাজনে উৎপন্ন অপত্য কোষ প্রথম বিভাজনে উৎপন্ন অপত্য কোষে তাহলে প্রথম বিভাজনে উৎপন্ন অপত্য কোষে দুইটি ক্রোমোজোম হচ্ছে কি হয়, ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে থাকে। দুটি করে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে কোষে, দুটি করে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে। পরে আবার কি হয়, সমবিভাজন ঘটে। সমবিভাজন ঘটে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। সংখ্যা কি হয়, ধ্রুবক থাকে। তাহলে প্রথমে কি হলো, প্রথমে ঘটলো হ্রাস বিভাজন, ফলে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা ছিল ফ্লুয়েন্ট সংখ্যক ডিপ্লয়েড হয়ে গেল হ্যাপ্লয়েড। তারপরে আবার ঘটলো কি সমবিভাজন ঘটার ফলে ক্রোমোজোমের সংখ্যা সেম থাকলো, অর্থাৎ হ্যাপ্লয়েডটাই থেকে গেল, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকলো। এই হচ্ছে আমরা দেখলাম যে মিওসিস কোষ বিভাজন কাকে বলে, কোথায় ঘটে এবং এর বৈশিষ্ট্য। এবার মিওসিস কোষ বিভাজনের কতগুলো পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
তাহলে মিওসিসের কোষ বিভাজন এর পদ্ধতি, মিওসিসের কোষ বিভাজন পদ্ধতি বা এম দশাটি, মিওসিসের যে কোষ বিভাজন পদ্ধতি বা এম দশাটি সাধারণত দুটো প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তাহলে হচ্ছে সংগঠিত হয়ে থাকে, যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রথমে নিউক্লিয়াসের যে বিভাজনটা ঘটে, সেই নিউক্লিয়াসের বিভাজনটা সাধারণত রাশ বিভাজন ঘটে, তার পরবর্তীকালে আবার সমবিভাজন ঘটে যায়। সেই জন্য প্রথমটাকে বলা হয়ে থাকে মিওসিস 1, বা এর আর একটা নাম আছে, একে বলা হয় হেটারোটাইপিক বিভাজন বা প্রথম মেয়োটিক বিভাজন। তাহলে প্রথম মিওসিস 1 বা প্রথম মিওসিস 1 বা হেটারোটাইপিক বিভাজন বলা হয়ে থাকে। ঠিক আছে। আর দ্বিতীয় বিভাজনটাকে বলা হয়ে থাকে মিওসিস 2, মিওসিস 2 বা দ্বিতীয় মেয়োটিক বিভাজন বা হেটারোটাইপিক বিভাজন। একটা ছিল হেটারোটাইপিক আর দ্বিতীয়টাকে বলা হয় হোমোটাইপিক। তাহলে প্রথমে আমরা দেখলাম মিওসিস বিভাজন হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে মিওসিস 1, মিওসিস 1, মিওসিস 1 বা প্রথম মেয়োটিক বিভাজন, প্রথম মেয়োটিক বিভাজন, মেয়োটিক বিভাজন বা এর আর একটা নাম একে বলা হয়ে থাকে হচ্ছে হেটারোটাইপিক বিভাজন, হেটারোটাইপিক বিভাজন বা হেটারোটাইপিক বিভাজন বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে মেয়োসিস 2, মিওসিস 2 বা দ্বিতীয় মেয়োটিক বিভাজন বা দ্বিতীয় মেয়োটিক বিভাজন বা এটাকে বলা হয় হোমোটাইপিক। একটা হচ্ছে হলো হেটারো, এটা হচ্ছে হোমোটাইপিক, হোমোটাইপিক বিভাজন। তাহলে মিওসিস বিভাজনকে দুই ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। আগে প্রথম মেয়োটিক বিভাজন বা দ্বিতীয় মেয়োটিক বিভাজন, হেটারোটাইপিক বিভাজন বা হোমোটাইপিক বিভাজন বলা হয়। এই হচ্ছে প্রথম মেয়োসিস বিভাজন। আবার ওই যে আমরা দেখেছি যে চারটে উপদশার মাধ্যমে সম্পন্ন, চারটে দশার মাধ্যমে সম্পন্ন হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখানে ক্ষেত্রে প্রোফেজ 1, প্রোফেজ 2, প্রোফেজ প্রোফেজ 1, মেটাফেজ 1, টেলোফেজ 1, অ্যানাফেজ 1। এই হচ্ছে চারটে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই চারটে প্রক্রিয়ার মাধ্যমে প্রোফেজ যে 1টা আছে, সেই প্রোফেজ 1টা আবার 5টা উপদশার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। সেই 5টা উপদশার মধ্যে আছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, আর একটা হচ্ছে ডিপ্লোটিন আর ডায়াকাইনোসিস। এই 5টা উপদশার মাধ্যমে সম্পন্ন হয়, যেটা তোমাদের সিলেবাসে নেই, অত চিন্তার কোনো কারণ নেই, আমি ওই সম্বন্ধে বলবো না। যে এই 5টা উপদশার সম্বন্ধে আবার ডিটেলসে, ওগুলো তোমাদের এখন লাগবে না। যদি 11-এ সায়েন্স নিয়ে পড়ো তাহলে সেই সময় লাগবে। তাহলে এখন আমি শুধুমাত্র ভাগগুলো মুখে মুখে বলে দিলাম যে প্রোফেজ 1-এর আবার 5টা উপদশা আছে, সেই উপদশাগুলোর নাম। এইবার এদের ভিতরে যে জাইগোটিন উপদশা আছে, সেই জাইগোটিন উপদশায় তোমার যে যে জিনিসগুলো তৈরি হয় সেইগুলো তোমাদের মিওসিস 1-এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, আমরা সেই সম্বন্ধে জানবো। তাহলে প্রথমে আমরা এই ভাগগুলো অতটা জানবো না, শুধুমাত্র এইটুকুই জানবো যে মিওসিসটা কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। একটা মিওসিস 1 আর মিওসিস 2 বা হেটারোটাইপিক বিভাজন বা হোমোটাইপিক বিভাজন বলা হয়। এইবার সাধারণত এই মিওসিস বিভাজনে আমরা দেখলাম যে 5টা উপদশা ছিল। একটা ছিল তোমার হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন,
প্যাকাইটিন, তারপর হচ্ছে ডিপ্লোটিন, ডায়াগোনোকাইনোসিস, এইগুলো তাহলে হচ্ছে ডায়াকাইনোসিস। এই যে পাঁচটা উপদশা, এই পাঁচটা উপদশা আমরা এখন আমরা জানবো না। আমরা এই বিভাজনটা হওয়ার সময় কতগুলো কিছু কিছু শব্দ ইনপুট করব, সেই জন্য তাদের সম্বন্ধে একটু আমরা জেনে নেব। যেমন সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম বলতে কি বোঝো? তাহলে সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম হচ্ছে তোমার জোড়া বাঁধা যে ক্রোমোজোম থাকে, অর্থাৎ মিওসিসের শুরুতে, যখন মিওসিস হবে তখন মিওসিসের শুরুতে মাতৃকোষের মিওসিসের শুরুতে মাতৃকোষের কি হয় হচ্ছে পিতৃ ও মাতৃকোষের পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম গুলো কি হয় জোড়ায় জোড়ায় অবস্থান করে থাকে, অর্থাৎ জোড়া বাঁধা ক্রোমোজোমকে বলা হয়ে থাকে সমসমস্ত ক্রোমোজোম, বা হচ্ছে আর একটা নাম একে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়ে থাকে। হোমো মানে একই রকমের। তাহলে যখন মিওসিস কোষ বিভাজন শুরু হবে তখন মাতৃকোষের পিতৃ এবং মাতৃকোষের ক্রোমোজোম গুলো কি করবে জোড়ায় জোড়ায় অবস্থান করতে থাকবে, তখন তাকে বলা হবে সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। কেন হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়ে থাকে? কারণ এই ক্রোমোজোম গুলোর গঠন বিন্যাস, সেন্ট্রোমিয়ারের অবস্থান এবং আকার আকৃতি একই রকমের হওয়ার জন্য এদেরকে হোমোলোগাস ক্রোমোজোম বা সমস্ত ক্রোমোজোম বলা হয়। তাহলে আমরা লিখি, দেখো, তাহলে মিওসিসের শুরুতে মাতৃকোষের পিতৃ এবং, তাহলে এখানে হেডিংটা দিই যে সম সংস্থ, তাই তো, সমসংস্থ ক্রোমোজোম ক্রোমোজোম বা এর আর একটা নাম আছে বা হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস লোগাস ক্রোমোজোম ক্রোমোজোম তাহলে হচ্ছে সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলবো? তাহলে বলবো যে মিওসিসের শুরুতে, যখন মিওসিসটা শুরু হবে, তাহলে মিওসিসের মিওসিসের শুরুতে শুরুতে জনন মাতৃকোষের, তাহলে মাতৃকোষের পিতৃ এবং মাতৃকোষের মাতৃকোষের পিতৃ ও মাতৃ যে ক্রোমোজোম গুলো থাকে, তাই তো, পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। পিতৃ ও মাতৃ ক্রোমোজোম ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে। এই জোড়া বাঁধা ক্রোমোজোমকে, এই জোড়া বাঁধা বাঁধা ক্রোমোজোমকে ক্রোমোজোমকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম বা হোমোলোগাস, গোগাস লিখেছে না, লোগাস, লোগাস ক্রোমোজোম। তাহলে কি হয়, পিতৃ ও মাতৃ ক্রোমোজোম গুলো, এটা হচ্ছে পিতৃ ক্রোমোজোম, এটা হচ্ছে মাতৃ ক্রোমোজোম। এখানে সেন্ট্রোমিয়ার থাকছে, এখানে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে পিতৃ আর এটা হচ্ছে মাতৃ। এবার দেখো, বলেছে যখন মিওসিস যখন শুরু হবে তখন এই পিতৃ মাতৃ ক্রোমোজোম গুলো কি করবে জোড়ায় জোড়ায় অবস্থান করবে।
এরকম জোড়ায় জোড়ায় অবস্থান করবে। এই যে জোড়া বাঁধা ক্রোমোজোম, এই জোড়া বাঁধা ক্রোমোজোমকে বলা হয়ে থাকে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে হোমোলোগাস লোগাস ক্রোমোজোম, তাহলে জোড়া বাঁধা ক্রোমোজোমকে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। এইবার এই হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমোজোম গেল, তারপরে আমরা জানবো সাইন্যাপসিস কি। আমরা জেনেছি নিউরনের চ্যাপ্টারে, নিউরনের অর্থাৎ দুটো হচ্ছে নিউরন, যখন নিউরনের হচ্ছে সংযোগস্থলকে অর্থাৎ অ্যাক্সন এবং ডেনড্রন, যে নিউরনের ভাগগুলো ছিল তাদের মিলনস্থলকে বলা হয় থাকে সাইনাপস বা স্নায়ু সন্নিধি বা প্রান্তকোষ্ঠী বলা হয়। ঠিক তেমনি ক্রোমোজোমের ক্ষেত্রেও সাইন্যাপসটা কি আমরা দেখবো। সাইন্যাপস হচ্ছে তাহলে মুছে দিই, সমসমস্ত ক্রোমোজোমের এইরূপ জোড় যে বাঁধলো, তাহলে সমসমস্ত ক্রোমোজোম গুলো আমরা দেখলাম জোড়া বাঁধলো, এই জোড়া বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। তাহলে সমসমস্ত ক্রোমোজোমের জোড়া বাঁধার পদ্ধতিকে সাইন্যাপসিস বলে। তাহলে সমসমস্ত ক্রোমোজোমের ক্রোমোজোমের জোড়া বাঁধার পদ্ধতিকে জোড়া বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। তাহলে সমসমস্ত ক্রোমোজোমে জোড়া বাঁধার পদ্ধতিকে কি বলা হয়ে থাকে? সাইন্যাপসিস। এই সাইন্যাপসিস গঠনের সময় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স থাকে। তাহলে সাইন্যাপসিস যে গঠিত হবে অর্থাৎ জোড়ার যে বাঁধবে দুটো ক্রোমোজোম, সেই ক্রোমোজোমে জোড়া বাঁধার কাজ করে থাকে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স নামক একটা পদার্থ, যেটাকে পরস্পরের সঙ্গে জুড়ে যেতে সাহায্য করে। তাহলে কি লিখবো? তাহলে আমরা লিখবো যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স সাইন্যাপসিসে সাহায্য করে। তাহলে সাইন্যাপসিসে সাহায্য করে কে? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স হচ্ছে কি করে? দুটো ক্রোমোজোমকে একসঙ্গে জুড়তে সাহায্য করে থাকে এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। যদি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কি করে, যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স এসে সাহায্য করে থাকে এবং এরা কি হয় তখন জোটবদ্ধ হয়। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের সাহায্যে দুটো ক্রোমোজোম একটা আর একটা ক্রোমোজোমের সঙ্গে জোটবদ্ধ হয়। এই জোড়াবাঁধা ক্রোমোজোমকে আমরা বলেছিলাম যে সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এবং এই জোড়া যখন বেঁধে যাবে অর্থাৎ জোটবদ্ধ সমস্ত ক্রোমোজোমকে, তখন আমরা বলবো যে বাইভ্যালেন্ট বা ডায়োড বলা হয়। অর্থাৎ দুটো ক্রোমোজোম যখন একত্রে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের সাহায্যে সাইন্যাপস গঠন করবে, সাইন্যাপসে অর্থাৎ সমস্ত ক্রোমোজোম গঠন করবে, তখন তাকে আমরা বলবো বাইভ্যালেন্ট বা ডায়োড। তাহলে কি বলবো? যে হচ্ছে জোটবদ্ধ সমস্ত ক্রোমোজোমকে জোটবদ্ধ জোটবদ্ধ সমস্ত ক্রোমোজোমকে সমস্ত ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। বলা হয়ে থাকে বাইভ্যালেন্ট বা ডায়োড, বা কি বলা হয়ে থাকে? বা বলা হয়ে থাকে ডায়োড বা ডায়াড বলে অনেকে, ডায়াড, এই দুটো নামে বলা যেতে পারে। তাহলে
কি হচ্ছে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের সাহায্যে হচ্ছে ক্রোমোজোম দুটো পরস্পরের সঙ্গে সংস্পর্শ জুড়ে যাচ্ছে, সাইন্যাপসিস গঠন করছে, আর এরা জোটবদ্ধ হচ্ছে। জোটবদ্ধ সমস্ত ক্রোমোজোমকে বলা হয় কি বলা হয়, বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়ে থাকে। বাইভ্যালেন্ট বা ডায়াড, এগুলো কিন্তু যখন আমি কোষ বিভাগ মিওসিস 1 পড়াবো তখন কিন্তু এগুলো কাজে লাগবে, তাই একটু আগের থেকে জেনে নেবে। তাহলে কি হলো, ডায়াড গঠন হলো। ডায়াড গঠিত হওয়ার পরে সমস্ত ক্রোমোজোম প্রতিটি এই যেই ডায়াড গঠিত হলো, অর্থাৎ হয়ে গেল জোড়াবাঁধা ক্রোমোজোম, ডায়াড গঠিত হলো। এই ডায়াড গঠিত হওয়ার পরে এইটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোজোমটা কি হয়, লম্বালম্বি ভাবে বিভাজিত হয়। তাহলে এখান থেকে কি হয়, দুটো, এখান থেকে দুটো, তাহলে লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া ক্রোমোজোম গুলো কি হয়, লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে চারখানা ক্রোমাটিড গঠন করে। তাহলে এই অঞ্চল ছাড়া এই ক্রোমোজোম গুলো লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে চারখানা ক্রোমাটিড গঠন করে থাকে। কটা? চারটে ক্রোমাটিড, চারখানা ক্রোমাটিড গঠন করে। এই তখন তাকে বলা হয়ে থাকে টেট্রাড বলা হয়। তাহলে এখানে আরেকটা শব্দ পেলাম যে টেট্রাড কি, তাহলে আমরা লিখি টেট্রাড হচ্ছে জোটবদ্ধ ক্রোমোজোমের, তাহলে আমরা কি লিখবো যে আহ, জোটবদ্ধ অর্থাৎ সমস্ত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া সমস্ত ক্রোমোজোমের সমস্ত ক্রোমোজোমের 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 সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া ক্রোমোজোম লম্বালম্বি ভাবে ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড গঠন করে একে বলা হয়ে থাকে একে বলা হয় কি বলা হয়, একে বলা হয়ে থাকে হচ্ছে টেট্রাড। একে বলা হয় টেট্রাড বলা হয়। তাহলে দেখো সমস্ত ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার থাকে সেই সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বি ভাবে এরা বিভাজিত হয়ে কি করে, চারখানা ক্রোমাটিড গঠন করে থাকে। এই চারটে ক্রোমাটিডকে একত্রে বলা হয়ে থাকে টেট্রাড বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখি, তাহলে এইটা ছিল সমস্ত ক্রোমোজোম। একটা হচ্ছে সমস্ত ক্রোমোজোম ছিল, সমস্ত ক্রোমোজোমটা কি হলো আবার বিভাজিত হলো, আমরা ছবির মাধ্যমে দেখি। আহ এই সেন্ট্রোমিয়ার অঞ্চল, তাহলে এই একটা হচ্ছে সমস্ত ক্রোমোজোম। আর এটা আর একটা দেখি, উফ, হচ্ছেই না। আচ্ছা,
এই একটা, তাহলে এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এরা কি হচ্ছে, এরা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমটা কি হবে, হোমোলোগাস ক্রোমোজোম দেখো, এরা লম্বালম্বি ভাবে অর্থাৎ ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে কি করলো, এরা চারখানা ক্রোমাটিড গঠন করলো। কি করলো, এরা হচ্ছে চারখানা ক্রোমাটিড গঠন করলো, একটা দুটো তিনটে চারটে। তাহলে এই যে ক্রোমাটিড গঠন করলো, ক্রোমাটিড, ক্রোমাটিড গঠন করলো। চারটে ক্রোমাটিডের মধ্যে যখন একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড নেব, তখন এই ক্রোমাটিড দুটোর গঠন বৈশিষ্ট্য এই ক্রোমোজোমে যে গঠন বৈশিষ্ট্য ছিল তার সমান হয়ে থাকে। সেই জন্য এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এটাকে বলা হয়ে থাকে সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। আর দেখো, তাহলে এটাও হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এটাও সিস্টার ক্রোমাটিড। এবার এই ক্রোমাটিডের সঙ্গে এই ক্রোমাটিডের কিন্তু অনেকটা পার্থক্য আছে, অর্থাৎ এর যা গঠন বৈশিষ্ট্য এই ক্রোমাটিডের গঠন বৈশিষ্ট্য আলাদা। সেই জন্য এই দুটোকে বলা হয়ে থাকে নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড পেলাম, আর কি পেলাম, নন সিস্টার ক্রোমাটিড পেলাম। ঠিক আছে, তাহলে একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হয়ে থাকে সিস্টার ক্রোমাটিড, আর দুটো ভিন্ন ক্রোমোজোমের রয়েছে দুটো আলাদা আলাদা ক্রোমাটিডের গঠন বৈশিষ্ট্য জিনগত আলাদা, তারপরে সেই জন্য এদেরকে বলা হয়ে থাকে নন সিস্টার ক্রোমাটিড। এর পরবর্তী পর্যায়ে পরবর্তী ক্লাসে আমরা দেখব মিয়োসিস ওয়ানের মধ্যে কিভাবে কায়াজমা গঠিত হয়, ক্রসিং ওভার হয়, কিভাবে এদের বৈশিষ্ট্য অন্য একটা বৈশিষ্ট্যের সঙ্গে সমন্বিত হয়ে থাকে। পরবর্তী ক্লাসে আমরা সেগুলো জানবো। কারণ হচ্ছে মিয়োসিসের কোষ বিভাজন যদি আমরা একটা ক্লাসের মধ্যে শেষ করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে এবং এক নাগাড়ে মনে হবে, অর্থাৎ তোমাদের কাছে অসুবিধার সৃষ্টি হতে পারে। সেই জন্য আমি ভেবেছি দুটো পার্ট করে আলাদা করে তোমাদের সঙ্গে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, থ্যাংক ইউ এত সময় সঙ্গে থাকার জন্য। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।